আগে থেকে একটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও নিউজ 18 বাংলা তার সত্যতা যাচাই করেনি। তা হচ্ছে ভাঙড় জল নিকাশির জন্য রাস্তা কাটা নিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, গুলি, বোমা সংঘর্ষে আহত কয়েকজন গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, বোমা চলে গুলির সংঘর্ষে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। এবং নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বন্দুক নিয়ে ঘুরতে দেখা যায় বেশ কয়েকজন গ্রামবাসীকেও। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারের পর বানিয়ারা গ্রামে পৌঁছে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে কাশীপুর থানার পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি কল্যাণ মণ্ডল। কল্যাণ, তোমার কাছে জানতে চাইবো যে এই ঘটনা ইতিমধ্যে যেরকমটা আমরা জানালাম যে নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরে পুলিশ সেখানে পৌঁছয়, সেখানকার মানুষ কতটা আতঙ্কে? কারণ যেভাবে বোমার আওয়াজ শুনলাম, যেভাবে গুলির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, সেখানকার মানুষ কি বলছেন, পুলিশ কি বলছে? একেবারেই শর্মিষ্ঠা, জানিয়ে রাখি আমি এখন দাঁড়িয়ে আছি সেই বানিয়ারা এবং চিলেতলা গ্রামের যে রাস্তা কাটা নিয়ে যে ঘটনার সূত্রপাত, সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এই রাস্তা কাটাকে কেন্দ্র করেই মূলত খণ্ডযুদ্ধের চেহারা নিয়েছিল। বানিয়ারা গ্রামবাসীদের দাবি, তাদের একমাত্র রাস্তা গ্রাম থেকে বার হওয়ার এই রাস্তা। যদি গ্রামের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে এই রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না, রাস্তাটা কেটে দিলে। কিন্তু চিলেতলা গ্রামের বাসিন্দাদের দাবি যে তারা এখনো পর্যন্ত কিন্তু জলের নিচে পুরো গ্রামটা রয়েছে, ফলে জল না যদি ঠিক মতন পাস হয় তারা ঠিক মতন রান্না খাওয়া পর্যন্ত করতে পারছে না। তারই পাশাপাশি চাষের জমিও কিন্তু ব্যাপকভাবে নষ্ট হচ্ছে। আমরা নিউজ 18 বাংলাতে এই খবর প্রথম দেখিয়েছিলাম, যেভাবে রাস্তাতে বন্দুক নিয়ে মানুষ ঘোরাঘুরি করছে। নিউজ 18 বাংলার খবর চলার পরেই কিন্তু বানিয়ারা গ্রামে পুলিশ যায়। পুলিশ গিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় 10 জন মতন মানুষজনকে আটক করেছে। এলাকায় গিয়ে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারছি যে যেভাবে মানুষজন বন্দুক নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল তাতে কিন্তু রীতিমতন আতঙ্কিত তারা। এই জায়গা থেকে গ্রামবাসীরা কি বলেছেন এই ঘটনা নিয়ে শুনে নেব। এবারকে ওনাদের বলি আমরা তো সব আমাদের ঠাকুর ঘর বাড়ি সব পুড়ে আছি। আমরা একটু জল কাটিয়েছে, তা অসুবিধা কি হয়েছে? আবার সবাই মিলে একটু মারপিট করো না, অশান্তি করো না, একটু মীমাংসা করে এগুলো গুছিয়ে নিন। বাজে বাজে ভাষা বলছে, সে রাস্তা শোনার মতো নেই কো। আলি ভাষাটা দিচ্ছেন কেন? সবার উপকারের জন্যই তো করেছে কাজটা। ওদের হাতে সব গুলি গোল্লা, বন্দুক, তারপরে বড় বড় লাঠি ছিল, লাঠির মাথায় পেরেক ছিল, এইসবগুলো সব ছিল ওদের কাছে। সব একটা লাঠি মানে দুজনের হাতে দুটো হাতে লাঠি আছে। ওরা 12 রাউন্ড গুলি টেনেছে, আমরা কিন্তু শুধু হাত পাই। 6টা বোম মেরেছে, বড় বড় বোম। আমি কিছু জানি না, আমি বাড়ি ছিল, আমার বাড়ি থাকবি, তা সবাই বলছে ওখানে জল কাটাকাটি হচ্ছে, ওখানে যাও। তা আমার শরীর খারাপ, আর আজ আমার জামাই মেয়ের মা মরে গেছে, ওরা এই নিমন্ত্রণ করতে, তো ওরা মাংসের ভাত খাই কুটুম নিমন্ত্রণ করতে গেছে। তাহলে আমি গিয়ে আমাদের মন্দির যখন দাঁড়িয়ে ছিল, আমি দাঁড়িয়ে থাকতে ওরা লাঠি এনে আমার মাথায় মেরেছে। ওরা বানিয়ারা একটা ক্যালবট আছে, তারপর ওখানে রাস্তাটা কেটে জল মোটামুটি বার হচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে বিষয়টা তো একদম জানিই নি। কালকে বিডিও সাহেব বলার পরে এবং থানার বড়বাবু বলার পরে জিনিসটা আজকের এখানে আসলাম, এসে দেখলাম যে পরিস্থিতিটা মোটামুটি একটা জায়গায় আছে, যাতে সলভ হয়ে যায় সে বিষয়টা আমরা দেখছি। মারপিট করে কি করে বলতে পারবো না। দ্বিতীয়ত কথা হচ্ছে বিষয়টা এইছি জানা বোঝা করি, তারপরে জানাচ্ছি বিষয়টা কি হয়েছে না হয়েছে, বিষয়টাকে শোনা বোঝা করি, আগে দেখে নিচ্ছি। এবার মালদার হরিশ্চন্দ্রপুরের দিকে নজর রাখবো, যেখানে পুলিশের সামনে তৃণমূল নেতাকে গণধোলাই দেওয়া হয়েছে এবং পরে যদিও পুলিশ এই অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করেছে।
সেখানে রয়েছে, পুলিশের সামনে রীতিমতো গণধোলাই চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সেবক। এই সেবক, কি এমন ঘটলো যে পুলিশের সামনে এরকম ভাবে মারধর করা হচ্ছে তৃণমূল নেতাকে, এবং পুলিশের সামনে কিভাবে এই ঘটনা ঘটলো? একদমই শর্মিষ্ঠা, দেখো মালদায়ের হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েত, এখানে 2017 সালের বন্যা ত্রাণের টাকা তছরূপের অভিযোগ। আবার এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। আক্রান্ত হন তৃণমূলের স্থানীয় নেতা, তার স্ত্রী বর্তমানে পঞ্চায়েতের সদস্য, এই পঞ্চায়েতেরই কুণাল কান্তি রায়। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ যে 2017 সালে যেই সময় এই তালিকা তৈরি করা হয়েছিল ক্ষতিগ্রস্তদের, সেই তালিকা তৈরির সময় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এই তৃণমূল নেতা। তৎকালীন সময়ে তিনি অবশ্য কংগ্রেসে যুক্ত ছিলেন। এই তৃণমূল নেতা বেশ কিছুদিন ধরে বেপাত্তা ছিলেন। ইতিমধ্যেই এই পঞ্চায়েতে 76 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে বলে প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্লকের বিডিও। এর পাশাপাশি রাজ্য সরকারও কিন্তু উচ্চ আদালতে জানিয়েছে যে এই ঘটনার ফলস্বরূপ হয়েছে, এটা স্বীকার করেছে রাজ্য সরকারও। আর এই বেপাত্তা হয়ে থাকা তৃণমূল নেতা আজ যখন এলাকায় ছিলেন তখন তাকে ঘিরে ধরেন ক্ষতিগ্রস্তরা, এবং তারা বলেন যে তারা জানেনই না, তাদের অজান্তে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে, এখন তারা জানতে পারছেন, এবং টাকা তোলা হয়েছে। এই টাকা কোথায় গেল, কেন তারা পুলিশি ঝঞ্ঝাটে করবেন, এই অভিযোগই কিন্তু ঘিরে ধরে মারধর চলে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। আমার নামে রেখে দিয়েছে, আমি তো টাকা 1000 টাকা পাই খাই, আমি কোথায় পাবো স্টেট ব্যাংক? আমি তো দেখিনি। স্টেট ব্যাংক 4 ব্যাংক, স্টেট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমার খুলে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি কোথায় পাবো ওই সব টাকা? 3-4টা বই করে রেখে দিয়েছে। অসমের দিকে নজর রাখবো, যেখানে সরকারের উদ্যোগে জবরদখল উচ্ছেদ ঘিরে রক্তাক্ত পরিস্থিতি। রণক্ষেত্র দরং জেলার শিপাঝার অনুপ্রবেশকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ছবি গতকাল আমরা তুলে ধরি। পুলিশের গুলিতে বিক্ষোভকারীর মৃত্যু হয়, কমপক্ষে 7 পুলিশ কর্মী আহত হয়। আর যে ছবি নিয়ে সব থেকে বেশি আলোচনা, মৃতদেহের উপরেই অত্যাচারের ছবি, এবং সেই নিয়ে শোরগোল হওয়ার পরে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। দরং জেলার শিপাঝারে উচ্ছেদ অভিযানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখনই পুলিশ গুলি চালায়, লাঠি চালায়, সংঘর্ষ বাধে। পুলিশের অভিযোগ তাদের কাজে বাধা দিচ্ছিল দখলদাররা। পুলিশের উপর পাথর বৃষ্টি করা হয়। এরপরেই রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। আমরা প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু বলছেন পুলিশ কখনোই এটা করতে পারে না। ইন্ডিয়ান পিনাল কোড পুলিশের এই কাজকে কোনোভাবেই সমর্থন করে না। একজন অস্ত্র দিয়ে যখন এলো, তখন যখন নাকি পুলিশ ধরে ফেললো, তারপরে যেভাবে নাকি তাকে মার্সিলেসলি মারা হয়েছে, এটা কিন্তু কোনোভাবে কোনো আইনে নেই। এবং আপনাকে আরেকটা কথা বলে দিই যে ইন্ডিয়ান পেনাল কোড এন্ড সিআরপিসি গাইডেড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32 and 226, এখানে সিআরপিসি আন্ডার সেকশন 46 ক্লজ 3 তে বলা আছে হাউ অ্যারেস্ট মেড, মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে অভিযুক্ত নয় এরূপ কোন ব্যক্তিকে অ্যারেস্ট করতে তার মৃত্যু ঘটানো কোনোভাবেই যাবে না। যেমন এটা রয়েছে 149 সিআরপিসি তে স্পষ্ট বলা আছে বিনা প্রয়োজনে বল প্রয়োগ নিষিদ্ধ। এখন যে আসাম পুলিশ যেটা করেছে সেটা আমি মনে করি যে হয়তো তারা একটা এক্সাইটেড হয়ে করে ফেলেছে, কিন্তু আইন কিন্তু এটা বলে না। এদিকে ইতিমধ্যে আজ দরং জেলা বন্ধের ডাক অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের সমর্থন জানিয়েছে AIUDF। দরংয়ে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসেরও। এই ঘটনার সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনিও টুইট করেছেন, বলেছেন অসমের রাষ্ট্রের মদতপুষ্ট হিংসার আগুন, অসমের ভাই বোনেদের পাশে তারা রয়েছেন। ভারতের কোন সন্তানের ক্ষেত্রে এমন হওয়া উচিত নয়, টুইট রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। সরকার একটা ফ্যাসিস্ট সরকার। সব থেকে বড় কথা, যখন কোভিড এখনো সারা ভারতবর্ষে চলছে, সেই পরিপ্রেক্ষিতে যখন হাইকোর্ট বলছে যে এখন উচ্ছেদ করা যাবে না, উচ্ছেদের প্রক্রিয়া থামিয়ে রাখতে হবে, তখন আসামের সরকার নির্বিচারে গুলি চালাচ্ছে উচ্ছেদ করবার নামে। সেখানে বলা হচ্ছে দখলদারি যারা করেছে বেআইনি ভাবে তাদেরকে উচ্ছেদ করতে হবে। গরিব মানুষ যারা, তারা কেউ শখ করে কোনো জায়গা দখল করে না,
তাদেরকে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা দেওয়ার মধ্য দিয়েই তাদেরকে সেখান থেকে সরাতে হয়। কিন্তু এখানে কি হলো, আসামে এভিকশনের নামে, উচ্ছেদের নামে হাইকোর্টের নির্দেশকে পর্যন্ত অমান্য করে একটা অমানবিক প্রক্রিয়ায় তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে মানুষের উপর অত্যাচার হচ্ছে, অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। তো ফেরহাদ হাকিমের যদিও ঘটনা জানেনি না বলে জানাচ্ছেন বিজেপির মুখপাত্র সমিত পাত্র। এগুলো তো অন্যায় হচ্ছে বিজেপি শাসিত সব রাজ্যে, সে ত্রিপুরা হোক, আসাম হোক, ইউপি হোক, সব জায়গায় মানুষের উপর অত্যাচার হচ্ছে, মানুষ খুন হচ্ছে। এটা অন্যায় হচ্ছে, এটা পাপ হচ্ছে। এক্সেস অফ পুলিশ पावर इज ऑलवेज बैड। असम में कल जो हुआ, जो गोली चला, मैं यहीं पर हूँ, मैं वो देखा नहीं हूँ, वो अभी देखा नहीं हूँ, मैं बंगाल के चुनाव में ही हूँ, उसके बाद देखूंगा। আমরা দমদমে দেখেছিলাম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছিল। এরপরে সিএসসি তৎপর, মাইকে তারা প্রচার চালাচ্ছে। বান্ধবনগরে সিএসসির পক্ষ থেকে সেখানে মাইকে গিয়ে প্রচার, এলাকায় জল জমলে কি করা উচিত তা মাইকে প্রচার করা হচ্ছে। স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটরের করা শাস্তির দাবি করা হয়েছে। বাড়িতে বিভিন্ন দামি বৈদ্যুতিক উপকরণ বা যন্ত্রপাতি যেমন রেফ্রিজারেটর, টিভি, এয়ার কন্ডিশনার, স্টিরিও সিস্টেম প্রভৃতির সুইচ অফ করে এবং আমরা দেখলাম তৎপর সিএসসি আর ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি আমাদের অনুপ চক্রবর্তী। অনুপ, এই তৎপরতা কয়েক ঘন্টা আগে, কয়েকদিন আগে দেখালে হয়তো এই ঘটনা এড়ানো যেত। পুরসভাকেও আমরা দেখলাম যে ঘটনার পর তারা খোলা তারে সেলোটেপ জড়ালো। এই নিয়ে স্থানীয় মানুষ এবং স্বাভাবিকভাবে মৃত কিশোরীর পরিবার তারা কি বলছেন? দেখো, দেরিতে হলেও কিন্তু বোধোদয় হয়েছে দক্ষিণ দমদম পৌরসভা পাশাপাশি সিএসসির পক্ষ থেকে। এবং সিএসসির পক্ষ থেকে দেখানোর চেষ্টা করব এই যে বাতিস্তম্ভ যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে পৌরসভার পক্ষ থেকে দেখানো যে এইভাবেই যে বিপজ্জনকভাবে যে লাইট পোস্টের তারগুলো ছিল সেলুটে যেভাবে মেরে দেওয়া হয়েছে এবং ঘটনা যখন ঘটেছিল ঠিক দুই কিশোরীর মৃত্যু এই লাইট পোস্টের নিচেই কিন্তু হয়েছিল। এই লাইট পোস্টে যখন হাত দেয় তখনই কিন্তু এই ঘটনা ঘটে। এরপরে আরজি করে নিয়ে গেলে তিনি মৃত মারা গেছেন বলে ঘোষণা করে। কিন্তু আজকে দেখা যায় সিএসসির পক্ষ থেকে জায়গায় জায়গায় মাইকিং করা হচ্ছে যে জল জমলে কিভাবে বিদ্যুৎ ব্যবহার করবে, কি কি করা উচিত আর কি কি করা উচিত না, এই প্রচারক ব্যবস্থা করা হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ব্যবস্থাগুলো যদি আগে করা হতো তাহলে কিন্তু হয়তো এই দুই কিশোরীর মৃত্যু হতো না, এইভাবে দুটো প্রাণ চলে যেত না। স্বাভাবিকভাবে বলা যায় যে অনেক দেরিতে হলেও কিন্তু অবশেষে বোধোদয় হয়েছে দক্ষিণ দমদম পৌরসভা পাশাপাশি সিএসসির। অন্যদিকে যে বলা যায় যে পরিবারের পক্ষ থেকে কিন্তু যে ওয়ার্ড কোঅর্ডিনেটর সুরজিৎ রায়চৌধুরী তার শাস্তির দাবিও ইতিমধ্যেই তারা তুলছে। অনেক ধন্যবাদ অনুপ। এটা যদি আগে করতো তাহলে তো আজকে দুটো বাচ্চার জীবন চলে যেত না। এটাকে আজকে সব নেতা মন্ত্রীরা এসে আমাদের সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আজকে কি দেখাচ্ছে কাউন্সিলর যে আমি পাড়ায় কাজ করি, আমি এখনো বলছি বুধবার থেকে বলে যাচ্ছি আমি সুরজিৎ রায়চৌধুরীর শাস্তি চাই, ওনাকে পদত্যাগ করতে বলুন। আমি যতদূর যাওয়ার যাব, ওনার শাস্তি হলে আমার মেয়ের আত্মা শান্তি হবে। আমার চোখের জল দাদা শুকিয়ে গেছে, আমি আর কাঁদতে পারছি না। वो अपने कुत्तों के विषय में बात कर रहा था। एक ही वाज अ पायस सोल। मनुष्य तो छोड़िए, कुत्तों के विषय में वो चिंता करता था। वो कुत्तों को किस प्रकार, अपने कुत्तों की चिंता करता था। उन कुत्तों को मारा जा रहा था, वो उसकी तड़प थी कि मेरे कुत्तों को मारा जा रहा है। और थोड़ी देर के पश्चात वही अभिजीत सरकार जिसकी लाइव स्ट्रीमिंग चल रही थी वो हमारे बीच नहीं रहा। हम इतने निष्ठुर कैसे हो सकते हैं? नरकंकाल को आप उसके परिवार को देते हैं और आप कहते हैं कि हम चुप रह जाएं। मैं मीडिया से पूछता हूं, उत्तर प्रदेश में किसी भी भाजपा शासित राज्य में कुछ भी अनहोनी होती है तो क्या यह हकीकत नहीं है कि डेरेक ओब्रायन से लेकर अनेक नेता जो बंगाल के हैं, टीएमसी के हैं, वो वहां पहुंच जाते हैं? पहुंचना चाहिए, कोई आपत्ति नहीं। मीडिया उन विषयों को उठाती है, उठाना चाहिए, आपका कर्तव्य है। किंतु क्या जब एक नर कंकाल को आप एक मां के आंचल में सुपुर्द करते हो 136 दिन के बाद, इस विषय को उठाना नहीं चाहिए? कितना गंभीर विषय है। मानस साहा की धर्मपत्नी को देखकर मैं देख नहीं पा रहा हूं। और मैं एक नेता की तरह नहीं कह रहा हूं, मैं भी एक बेटा हूं, मेरी भी एक मां है, हम सबकी माएं हैं, पत्नियां हैं।
बहनें, आप जरा पीछे मुड़कर उनके चेहरे को देखिए, वो रो नहीं रही, वो पत्थर की बन गई। अभी तक सिंदूर मिटा नहीं है मांग में से। वो केवल हमारा कार्यकर्ता नहीं था, वो हमारा एक सिपाही था, वो एक प्रत्याशी था, एक चुनाव लड़ा हुआ प्रत्याशी था। लोकतांत्रिक तरीके से वो चुनाव लड़ रहा था। आपने इतने डंडे बरसाए। मैं कल पता लगाया मानस शाह के विषय में उसकी यहां से खोपड़ी उड़ गई। ये निर्दयता, ये लोकतंत्र है। टीएमसी के सत्ता के राज में ये लोकतंत्र है। इज दिस द कॉन्स्टिट्यूशनल राज ऑफ टीएमसी? इज दिस द कॉन्स्टिट्यूशनल गवर्नेंस ऑफ टीएमसी इज माय क्वेश्चन। बहुत दुख होता है। एक परिवार को आपने उजाड़ दिया, उसकी गलती, मानस शाह की गलती क्या थी? क्या किसी पार्टी से शांतिप्रिय तरीके में चुनाव लड़ना उसका गलती था? Was he wrong just because he contested from Bharatiya Janata Party? You killed him. You killed him in cold-blooded murder. और मैं कल सुन रहा था, मुझे लोग बता रहे थे शायद नर्सिंग होम के खिलाफ केस हो गया। केस उन टीएमसी के गुंडों के खिलाफ नहीं हुआ जिन्होंने मारा मानस शाह, डॉक्टरों के खिलाफ केस कर दिया। वाह वाह रे न्याय, वाह। और कल जब हमारे नवनियुक्त बंगाल भारतीय जनता पार्टी के अध्यक्ष सुकांतो मजुमदार जब इस विषय को पार्टी दफ्तर में उठाते हैं, जब हतप्रभ होकर सुकांत मजुमदार जी इस बॉडी को लेकर, मानस शाह के बॉडी को लेकर ममता जी के पास न्याय की भीख मांगने जाते हैं, आप उनके ऊपर अत्याचार करते हैं। आप मजुमदार जी के ऊपर लाठी बरसाते हैं, उनके ऊपर एफआईआर कर देते हैं। और मुझे दुख के साथ कहना पड़ रहा है, एक डेड बॉडी के साथ आपने अन्याय किया। मानस शाह तो अब दुनिया में रहे नहीं, मगर जब उनके बॉडी को लेकर माननीय मुख्यमंत्री के द्वार पर जाकर न्याय मांगा जाता है, आप बॉडी को लेकर उसकी दुर्गति करते हैं। क्या ये न्याय है ममता जी? ममता जी, आज मैं राजनीतिक मूड में नहीं हूं, कोई राजनीतिक सवाल नहीं है।